চলো আমরা 171 দাগের প্রশ্ন দেখি। কোন গুপ্ত শাসক হুন আক্রমণে প্রতিহত করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? 171 দাগের কে কি বলছো শুনি। এটা তোমরা আশা করি সবাই জানো, তবু আমি তোমাদের কাছ থেকে কমেন্টটা দেখবো কি করেছো, কে কি কমেন্ট করেছো। কোন গুপ্ত শাসক হুন আক্রমণে প্রতিহত করেছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু 171 দাগের সঠিক উত্তর হয়ে যাবে সিদ্দাগ, স্কন্দগুপ্ত। অর্থাৎ সিদ্দাগ হবে সঠিক উত্তর। স্কন্দগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য সম্রাট ছিলেন, যিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই গুপ্ত শাসক হুন আক্রমণে প্রতিহত করেছিলেন। তো এর সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত, যিনি কিন্তু বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। 172 দাগের প্রশ্ন আছে, আমরা সেটা এখন দেখব। 172 দাগের প্রশ্ন কি আছে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? বালগঙ্গাধর তিলক, সুভাষ বোস, সি.আর. দাস, রাসবিহারী বোস। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? 172 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো 172 দাগের প্রশ্নের উত্তর কি হবে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে লীগ প্রতিষ্ঠা করেন কে? 172 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রাসবিহারী বসু। রাসবিহারী বোস কিন্তু এর সঠিক উত্তর। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর। আমরা 173 দাগের প্রশ্ন চলে যাব। 173 দাগের প্রশ্ন আছে, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি হলো গৌহাটি অধিবেশন 1926, মাদ্রাজ অধিবেশন 1927, লাহোর অধিবেশন 1929, করাচি অধিবেশন 1931। এখানে কিন্তু প্রশ্নটা সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটা কি, সেটা কোন অধিবেশন? তো 173 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দাগ, করাচি অধিবেশন 1931 সালে। 1931 সালে যে করাচি অধিবেশন হয়েছিল তাতেই কিন্তু মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কিন্তু মৌলিক অধিকারের প্রস্তাব দেওয়া হয়েছিল এই করাচি অধিবেশনে। কংগ্রেসের করাচি অধিবেশনে কিন্তু মৌলিক অধিকারের প্রস্তাব দেওয়া হয়েছিল। চলো আমরা 174 দাগের প্রশ্নে চলে যাব। 174 প্রশ্ন আছে, কোন সংবিধান সংশোধন আইন এসসি, এসটি, ওবিসি শ্রেণীর শিশুদের জন্য বেসরকারি বিনা সহায়তাকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা করেছিল? এটা সংবিধানের কোন সংশোধন আইন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে আছে 92তম সংশোধনী আইন, 93তম, 94তম আর 95তম। তো এর সঠিক উত্তর কী হবে? 174, 174 এর সঠিক উত্তর কী হবে? তো 174 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 93তম সংশোধনী আইন, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো 174 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দাগ। চলো আমরা 175 দাগের প্রশ্ন দেখি। 175 দাগের প্রশ্ন কি আছে? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? 175 দাগের অপশান আছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ। তো এখানে 175 দাগের সঠিক উত্তর কি হবে? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু রাজ্যসভা, বিদ্যাক হবে সঠিক উত্তর। রাজ্যসভা এর সঠিক উত্তর। চলো আমরা 176 দাগের প্রশ্ন দেখি। তার জন্য ওপর দিকে তুললাম পেজটা, এবারে আমরা একটু এদিকে সরাই নিয়ে দেখব 176 দাগের প্রশ্ন কি আছে। দেখো 176 দাগের যে প্রশ্নটা আছে, বিধান পরিষদের সভাপতি হলেন পদাধিকার বলে রাজ্যপাল, পদাধিকার বলে মুখ্যমন্ত্রী, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য কোনোটিই নয়। তো 176 দাগের সঠিক উত্তর কী হবে? বিধান পরিষদের সভাপতি হলেন কে? এখানে সঠিক উত্তর কী হবে 176-এর? তো 176-এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য, অর্থাৎ সিদ্দাক হবে সঠিক উত্তর। বিধান পরিষদের সভাপতি হলেন বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য। 177-এর প্রশ্ন দেখব কি আছে। 177-এর প্রশ্ন আছে, কোনো বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়?
এর অপশানে আছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন, বির অপশানে আছে পার্লামেন্টের যৌথ অধিবেশন, লোকসভার বিশেষ অধিবেশন, রাজ্যসভার বিশেষ অধিবেশন। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। কোন কোনো বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি মতপার্থক্য দেখা দেয় তাহলে তা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধান থেকে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 177 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর কি, কে কি বলছো দেখি। 177 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এখানে 177-এর সঠিক উত্তর হবে কিন্তু পার্লামেন্টের যৌথ অধিবেশন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, পার্লামেন্টের যৌথ অধিবেশন। 177-এর বি হবে সঠিক উত্তর। 178 দাগের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? এখানে আছে স্বরাজ দল, আর এখানে আছে 1936-এ কংগ্রেস, 1942-এ মুসলিম লীগ, 1946-এ সর্বদলীয় সম্মেলন। তো 178-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু স্বরাজ দল, এর দাগ হবে সঠিক উত্তর। কমেন্ট করবে সবাই। 178-এর এ হবে সঠিক উত্তর। 179 প্রশ্ন কি আছে, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, 1192, 1193, 1194। তা 79 দাগের সঠিক উত্তর কি হবে? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? তো এখানে আমরা বলবো এখানে 179 দাগের সঠিক উত্তর কি হবে? 179 এর সঠিক উত্তর কি হবে? তো এখানে বলছে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1191 সালে, 1191 সালে কিন্তু এর সঠিক উত্তর। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। আর তোমার এখানে এই তরাইনের প্রথম যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির মধ্যে, যেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তরাইনের যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। তরাইনের প্রথম যুদ্ধ 1191, মনে রাখবে তরাইনের প্রথম যুদ্ধ 1191। 180 দাগের প্রশ্ন কি আছে, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? আবুল ফজল কোন সম্রাট দরবারের ঐতিহাসিক ছিলেন? এখানে আছে আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, বাবর। তো এখানে 180 দাগের সঠিক উত্তর কি হবে? 180 দাগের সঠিক উত্তর কি হবে? কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? তো অবশ্যই তোমরা এটা সবাই জানো, তাও আবার একবার দেখি কমেন্ট করছো কি না। কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু সমস্যা খুব, কারণ তুমি কি জানো কোনটা জানো না এখানে প্রমাণ হয়ে যায়। কোন সম্রাট দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? তো আকবরের দরবারে কিন্তু ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। এটা কিন্তু 180 দাগের সঠিক উত্তর হবে এ। মুঘল সম্রাট আকবরের দরবারে 1575 সাল থেকে কিন্তু আবুল ফজল বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু অশ্বিন ছিলেন। আশা করি বুঝতে পেরেছ। তো ইনি ছিলেন কিন্তু মুঘল সম্রাট আকবরের এই যে মুঘল সম্রাট আকবরের কিন্তু দরবারে কিন্তু ছিলেন আবুল ফজল। তো এবার আমরা চলে যাব 181 দাগের প্রশ্নে। 181 দাগের প্রশ্ন আছে, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়। 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় আসামে, কেরলে, পাঞ্জাবে, বাংলায়। তো 181 দাগের সঠিক উত্তর কী হবে? 181-এর সঠিক উত্তর কী হবে? 181 দাগের সঠিক উত্তর, 181 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কেরল। মোপলা বিদ্রোহ হচ্ছে কেরলে হয়েছিল। 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল কিন্তু কেরলে। এবারে আমরা 182 দাগের প্রশ্ন দেখব। 182 দাগের প্রশ্ন আছে দেখো, যথাক্রমে রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা হলেন কলহন, বাণভট্ট, কলহন, হেমচন্দ্র, বিলহন, বাণভট্ট, বাণভট্ট, কলহন। তো রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত, তো রাজতরঙ্গিনীর আগে, রাজতরঙ্গিনীর যে সে লেখক আগে থাকবে, হর্ষচরিত যেটা লেখক সে লেখকটা পরে থাকবে। তাহলে সেইভাবে সাজানো আছে। তোমরা বলো এর 182 দাগের সঠিক উত্তর কী হবে?
তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, কলহন এবং বাণভট্ট। রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন এবং হর্ষচরিত্রের রচয়িতা কিন্তু বাণভট্ট। 182 দাগের এ হবে সঠিক উত্তর। 183 দাগের প্রশ্ন দেখব। 183 প্রশ্ন আছে, এমন একটি পরিস্থিতি যেখানে অর্থনীতি ধীরে ধীরে বৃদ্ধি পায়, দ্রুত মুদ্রাস্ফীতি এর সাথে তাকে বলা হয়। এমন একটি পরিস্থিতি যেখানে অর্থনীতি ধীরে ধীরে বৃদ্ধি পায়, দ্রুত মুদ্রাস্ফীতি এর সাথে তাকে বলা হয় কি? তো অপশান আছে এ বি সি। এই অপশানের মধ্যে কোনটা এর সঠিক উত্তর হবে? 183 সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মুদ্রাস্ফীতির সঙ্গে স্থবিরতা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো আমরা 184 প্রশ্নে চলে যাই। ট্যারিফ কী ধরনের বাধা? ট্যারিফ, এটা হচ্ছে ট্যারিফ কী ধরনের বাধা? মূল্যগত, পরিমাণগত, ওজনগত, এ ও বি উভয়ই, অর্থাৎ মূল্যগত পরিমাণগত এক উভয়ই। তো 184 দাগের সঠিক উত্তর কী হবে? ট্যারিফ আমদানিকৃত পণ্যের দাম বাড়িয়ে দেয়। ট্যারিফ হচ্ছে আমদানিকৃত পণ্যের দাম বাড়িয়ে দেয়, অর্থাৎ মূল্যগত। এর দাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। 184 সঠিক উত্তর হবে এর দাগ। চলো 185 185 প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত কোন বিবৃতি নাবার্ড সম্পর্কে সত্য নয়? এটি গ্রামীণ বিভাগের একটি শীর্ষ প্রতিষ্ঠান। এটি গ্রামীণ বিভাগের পরিচালিত আর্থিক মধ্যস্থতাকারীদের আর্থিক সুবিধা সরবরাহ করে। তারপরে আমরা ওই পেজে চলে যাব। তো এ দুটোই কিন্তু এই যে এখানে 185 দাগের যে অপশান দুটো আছে, এখানে বলছে নাবার্ড সম্পর্কে সত্য নয়। তো এই দুটোই কিন্তু নাবার্ড সম্পর্কে উল্লেখযোগ্য আছে, মানে নাবার্ড সম্পর্কে এ দুটোই ঠিক আছে। এদিকে আমরা দেখব এদিকের মধ্যে কোনটা সঠিক নয় সেটা দেখব। তো দেখি এটা এদিকে কি অপশান আছে। তো এখানে দেখো, এটি আরআরবিদের ঋণ দেয়। আরআরবিদের ঋণ দেয়। এটি গ্রামীণ বিভাগের উৎপন্ন উৎপাদনশীল কার্যক্রমের বিস্তৃতিকে সমর্থন করে। তো এ বি আর ডি তিনটেই কিন্তু এর ঠিক আছে, শুধুমাত্র সিটা কিন্তু ঠিক নেই। সিটা কিন্তু ঠিক নেই, তার মানে এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 186 দাগের প্রশ্ন কি আছে? 186 এটা আছে, রেমি কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আমদানি রপ্তানি নীতি, কর সংস্কার। তো এখানে 186 অর্থাৎ 186 এর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 186 দাগের সঠিক উত্তর, রেমি কমিটি মানে কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এখানে কিন্তু পরোক্ষ করের সঙ্গে যুক্ত। এটা রেমি কমিটি হচ্ছে পরোক্ষ কর। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 187 প্রশ্নে চলে যাব। 187 এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে পরিবর্তিত হয়? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? চলো দেখি 187 দাগের প্রশ্নের সঠিক উত্তর কে কীরকম দিচ্ছে। 187 এত সময় প্রশ্নের উত্তরগুলো কিন্তু কেউ দিতে পারেনি। 187 প্রশ্নের উত্তর কী হবে? এটা তো সবার জানা। এইসব প্রশ্ন না উত্তর জানলে তো হবে না। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? 187 ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? তো সুমন্ত বলেছে সি, একদম সঠিক উত্তর। সুমন্ত তুমি কি জানো কত সালের থেকে শুরু হয় এটা? 1959 সালের 10 অক্টোবর থেকে কিন্তু রাজস্থানের নাগৌর জেলায় কিন্তু এই ব্যবস্থাটা চালু হয়েছিল প্রথমে রাজস্থানে। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে সি। দেখো সবাই কমেন্ট করবে, না হলে নিজেকে যাচাই করা যায় না যে আমি কতটা পড়লাম কতটা না পড়লাম কি করলাম। 188 দাগের প্রশ্ন দেখো, প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোন আদালত বিচার করে? প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোন আদালত বিচার করে? পঞ্চায়েত আদালত, লোক আদালত, সাব জজ আদালত, কোনোটিই নয়। তো 188 সঠিক উত্তর কি হবে? তো 188 এই প্রশ্নের উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু, দেখি কে কী কমেন্ট করেছে। 188 কমেন্ট এখানে বলেছে। 188 বলছে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোন আদালত বিচার করতে পারে? 188 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লোক আদালত। লোক আদালত কিন্তু এর সঠিক উত্তর। আমরা 189 দাগের প্রশ্নে চলে যাব। বিশ্বের প্রথম
কোথায় সংসদীয় সরকার গঠিত হয়? ব্রিটেন, রাশিয়া, চীন, ভারত। 189 দাগের সঠিক উত্তর কী হবে? 179 দাগের সঠিক উত্তর কী হবে? বিশ্বে প্রথম কোথায় সংসদীয় সরকার গঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ব্রিটেন, গ্রেট ব্রিটেন। তো এর দাগ হবে সঠিক উত্তর। গ্রেট ব্রিটেনে কিন্তু 1707 থেকে 1800 সালের মধ্যে কিন্তু প্রথম সংসদীয় সরকার গঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো অ্যাকচুয়াল এরম প্রশ্ন কিন্তু ডাব্লিউবিসিএসে পড়ে। এই যে প্রশ্নটা, বিশ্বের প্রথম কোথায় সংসদীয় সরকার গঠিত হয়, তাই বলে তোমাদের পড়বে না এরম কিছু না, তোমাদেরও কিন্তু মানে এটা কমনযোগ্য প্রশ্ন এসব প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে ব্রিটেন, গ্রেট ব্রিটেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 90 দাগের প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নৌরজ ভারতের প্রচলন করেন? পার্সি উৎসব নৌরজ ভারতে প্রচলন করেন। এখানে হচ্ছে বলবান, ফিরোজ তুগলক, ইলতুৎমিশ আর আলাউদ্দিন খলজি। তো 190 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের নৌরজ উৎসব প্রচলন করেন সুলতান কে? সুলতান গিয়াসুদ্দিন বলবান। সুলতান গিয়াসুদ্দিন বলবান নৌরজ উৎসব প্রচলন করেন। নৌরজ হলো পার্সিদের নববর্ষ পালনের একটি উৎসব যা জরাথুস্টের অনুগামীরা পালন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে গিয়াসুদ্দিন বলবান। তো চলো চলে যাই আমরা পরের প্রশ্নে, 191-এ। তো এখানে 91 দাগের সঠিক উত্তর কী হবে? প্রশ্ন আছে দেখো, নিচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? এখানে আছে কাবুল, কান্দাহার, গজনি, কুন্দজ। তো এইগুলো কিন্তু সেই পুরনো আমল থেকেই হয়ে আছে। তো এইগুলো মানে এটা কাদের মধ্যে হয়েছিল? পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে কোন জায়গাটা নিয়ে বিবাদ দেখা দিয়েছিল বলো? 191 দাগের সঠিক উত্তর কী হবে? 191 এর সঠিক উত্তর কী হবে? কে কি কমেন্ট করছো? 191 নিচের কোন স্থান নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? তো 191 সঠিক উত্তর হবে কিন্তু কান্দাহার। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো 192 দাগের প্রশ্ন দেখি, হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণকালে সুতিবস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণকালে সুতিবস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? উজ্জয়িনী, পাটলিপুত্র, মথুরা, বেনারস। তো এখানে 192 দাগের সঠিক উত্তর কী হবে? তো পাটলিপুত্র বর্তমানে বিহারে অবস্থিত। আর এই পাটলিপুত্রতে কিন্তু এই সুতিবস্ত্র উৎপাদনের সবচেয়ে বেশি বিখ্যাত ছিল যখন হিউয়েন সাং ভারত ভ্রমণ করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম কি, সেখান থেকে কিন্তু এগুলো জানা যায়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের দমন করেন? কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের দমন করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর ঔরঙ্গজেব। তো 193 দাগের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের উত্তরটা তোমরা তো অবশ্যই আশা করি জানবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? তো 193 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শাহজাহান। শাহজাহান কিন্তু এই মানে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের কিন্তু দমন করেন। শাহজাহান কিন্তু বাংলার ভাইসরয় কাসিম খানকে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং হুগলি থেকে বিতাড়িত করতে নির্দেশ দিয়েছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 194 দাগের প্রশ্ন দেখি, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1907, 1911, 1916, 1919। তো 194 সঠিক উত্তর কী হবে? 194 এর সঠিক উত্তর কী হবে? 1916 সালের 31শে ডিসেম্বর মারাঠি নেতা বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সালটা ছিল 1916 সাল 31শে ডিসেম্বর।
তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ। আমরা 195 দাগের প্রশ্ন দেখব। কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসন স্থাপন কর্তা ছিলেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অতি গুরুত্বপূর্ণ। কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসন স্থাপন কর্তা ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি আর লর্ড বেন্টিং। তো 195 দাগের সঠিক উত্তর কি হবে? 195 দাগের সঠিক উত্তর কি হবে? কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড কর্নওয়ালিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সালটা ছিল কিন্তু 1791। 1791 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতে আধুনিক পুলিশ প্রশাসন স্থাপন কর্তা অর্থাৎ স্থাপন করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1791 সাল। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। 195 গেল, এবার 196, 196। 196 প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বলো, 196 প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হিন্দু নারীর সতী নিষিদ্ধ হয়েছিল কোন মুঘলের রাজত্বকালে? হিন্দু নারীর সতী নিষিদ্ধ হয়েছিল কোন মুঘলের রাজত্বকালে? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর কি হবে? হিন্দু নারীর সতী নিষিদ্ধ হয়েছিল কোন মুঘলের রাজত্বকালে? 196 এর সঠিক উত্তর কি হবে? তো 196 এর সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ। মুঘল সম্রাট আকবর কিন্তু 1582 সালে হিন্দু নারীদের সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন। 1582 সালে হিন্দু নারীদের সতী প্রথা নিষিদ্ধ করেছিলেন মুঘল সম্রাট আকবর, অর্থাৎ উত্তর সি। এখানে 196 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি। চলো 197 দাগের প্রশ্ন দেখো। কিতাব উল হিন্দ কার রচনা? 197, আল মাসুদি, অল বিরুনি, সুলেমান আর ফিরদৌসি। 197 এর সঠিক উত্তর কি হবে? অল বিরুনি। ঠিক আছে, তো একটু ভুল বলে ফেললাম। অল বিরুনি হচ্ছে এর সঠিক উত্তর। কিতাবুল হিন্দ এর রচনা অল বিরুনি। অল বিরুনি এটা তোমরা একটু বলতে পারো যে অল বিরুনি ইনি হচ্ছে কোন দেশের মানুষ ছিলেন, এটা বলতে পারবে? কোন দেশের মানুষ ছিলেন দেখি। তিনি পেশায় কি ছিলেন বলতে পারবে? অল বিরুনি পেশায় কি ছিলেন? আর ইনি একজন ইরানি পণ্ডিত ছিলেন অল বিরুনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনার রচনা মানে ইনি যে বইটা লিখেছিলেন তার নাম কি? কিতাব উল হিন্দ। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অল বিরুনি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 198 প্রশ্নের উত্তর কি হবে? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? পাল বংশ, মৌর্য বংশ, রাষ্ট্রকূট আর গুপ্ত বংশ। অজন্তা গুহা চিত্রটি কোন সময়ের বলো? 198 এর সঠিক উত্তর কি হবে? 198 এর সঠিক উত্তর কি হবে? প্রশ্ন আছে অজন্তা গুহাচিত্র কোন সময়কার? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি, গুপ্ত বংশের। গুপ্ত বংশের। এখানে অজন্তা গুহা এই চিত্রটি কিন্তু গুপ্ত বংশের। অজন্তা ইলোরা এরকম আছে না, অজন্তা গুহা চিত্রটি কিন্তু গুপ্ত বংশের। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে দেখব। 198 পরে 199 দাগের প্রশ্ন কি আছে দেখব। 199 দাগের প্রশ্ন কি আছে? নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সরকারের কাছে ব্যাংকের নোট ইস্যু করা, তারপরে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী, বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণ প্রহরী। তো এখানে 199 দাগের নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? বলো, এই অপশানগুলোর মধ্যে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? তো এখানে সাধারণ মানুষের যে আমানত গ্রহণকারী, এটা কিন্তু কখনো রিজার্ভ ব্যাংকের কাজ নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 200 দাগের প্রশ্ন আছে দেখো। ভারতবর্ষে মূলধন লাভের ট্যাক্স অর্থাৎ ক্যাপিটাল গেইনস ট্যাক্স বলতে কি বোঝায়? মূলধন লাভের ট্যাক্স বলতে কি বোঝায়? কর্পোরেট বন্ডের স্বত্বের উপর ট্যাক্স, ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের থেকে পাওয়া সুদের উপর ট্যাক্স, 12 মাসের অধিক রাখা শেয়ার বিক্রি লাভের উপর ট্যাক্স, মূলধনী দ্রব্য বিক্রি লাভের উপর ট্যাক্স। তো এখানে 200 দাগের সঠিক উত্তর কি হবে দেখি। কে কি কমেন্ট করেছে? ডির দাগের সঠিক উত্তর কি হবে? ভারতবর্ষে মূলধন লাভের ট্যাক্স বলতে কি বোঝায়? তো এখানে সঠিক উত্তর হবে মূলধনী দ্রব্য বিক্রি লাভের উপর ট্যাক্স। মূলধনী দ্রব্য বিক্রির লাভের উপর ট্যাক্স, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো ডির দাগ হবে সঠিক উত্তর।
200 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি দাগ। তো এই 200টা প্রশ্ন কিন্তু এই প্র্যাকটিস সেটে ছিল। ফুল ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট এটি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরও প্র্যাকটিস সেট পেতে অবশ্যই 85 383 506 এই নম্বরে ফোন করবে এবং নজর রাখবে আর এডুকেশন স্কুলের দিকে। আজকে এই ক্লাসটা কিন্তু 4 দিন ধরে 200টা প্রশ্ন সমাধান করলাম। তো এই 4টি ক্লাসের মধ্যে 200টা প্রশ্ন সমাধান হয়ে গেল। শুধু ইংরেজিটা এতে বাদ ছিল, তো কিছু ইংরেজি ছিল, 20-25টা মতন ইংরেজি ছিল। বাকি সব কিন্তু অঙ্ক দিয়ে, রিজনিং দিয়ে আর জেনারেল স্টাডিজ দিয়ে। জেনারেল স্টাডিজ বেশি ছিল। তো এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো তোমরা যারা এত সময় ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এইভাবে ক্লাসটা দেখো এবং প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে জেনারেল স্টাডিজ করো, আর সঙ্গে প্র্যাকটিস করো অঙ্ক এবং রিজনিং। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু 80 নম্বরের পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে কথাগুলো তোমাদেরকে বলে রাখবো সেই কথাগুলো একবার অন্তত মনোযোগ সহকারে শুনবে। 85টা প্রশ্ন কিন্তু পড়তেই কিন্তু 1 ঘন্টা লেগে যাবে। 85টা প্রশ্ন তুমি এমনি পড়বে, দেখবে তো তুমি ধৈর্য রাখতে পারবে না 85টা প্রশ্ন পড়তে। দেখবে আরামসে 30 মিনিট বেরিয়ে যাবে তুমি 85টা প্রশ্ন পড়বে তা, কিন্তু তুমি 1 ঘন্টায় ওই প্রশ্ন উত্তর কী করে কমপ্লিট করবে? মানে অ্যাকচুয়াল আমারই তো তাই কেমন একটা হচ্ছে যে 1 ঘন্টায় 25টা প্রশ্ন উত্তর দেবে কী করে? সেখানে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট দিলে সেটা একটা ঠিক ছিল, কিন্তু 85 নম্বরের প্রশ্নের উত্তরে 1 ঘন্টায় অসম্ভব। এখানে তোমাকে অসম্ভবকে সম্ভব করতে হবে শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারা। তাই তুমি মনে করছো আজকে হবে কালকে থাক, কালকে হবে আজকে থাক, বা কালকেও আবার বলছো আজকে থাক কালকে হবে, পরীক্ষার ডেট আসুক, সময় আসুক, তখন আমরা বুঝবো। কিন্তু হবে না ভাই, সেটা কিন্তু সেই মানে সে জায়গায় কিন্তু সেই মিষ্টিতেই কিন্তু তোমার বালি মেশানো আছে। এখানে কিন্তু সেরকম জিনিস না। তা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এসব যদি প্র্যাকটিস করতে চাও এবং ও মানে সমস্ত বিষয়গুলো যদি জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে, বেশি করে এইসব প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পারবে। আর সমস্ত প্র্যাকটিস সেট কিন্তু আর এডুকেশন স্কুলে আছে, খুব ভালো ভালো প্র্যাকটিস সেট কিন্তু আর এডুকেশন স্কুলে আছে। তোমরা ক্লাসগুলো করো, দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যত রাত যাচ্ছে তত দেখছি এখানে স্টুডেন্ট বাড়ছে, কিন্তু একটা কথা মনে রেখো, সবসময় মনে রাখবে 10:30 মানে 10টা মানে আর এডুকেশন স্কুলের লাইভ ক্লাস। সেই ক্লাসটা আমরা 10:30টার সময় আসি, হয়তো 2-5 মিনিট হেরফের হয়, কিন্তু 10:30টার দিকে কিন্তু আমরা লাইভ ক্লাসে চলে আসি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল, আর বেশি করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা পারবে, আগামী দিনের যে স্বপ্ন তোমাদের সফল হবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এখানে কিন্তু কোনো মতেই তোমার কোনো কিছু হবে না, মানে যেসব নিয়ে ক্যাচাল হচ্ছে এরকম কিন্তু ক্যাচাল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে হয় না, কারণ এটা পুলিশ প্রশাসনের জায়গায়। এটা কিন্তু ক্যাচাল হলে কিন্তু বিরাট সমস্যা, মানে আইন কিন্তু বড় একটা জিনিস, বুঝলে? তাই তোমাদেরকে বলছি এখানে কোনো রকম মানে টুকপি হবে না, শুধুমাত্র তোমার যোগ্যতার উপরে কিন্তু তোমার নির্ভর করবে। আমার আমার নিজের গ্রামে কিন্তু অনেক স্টুডেন্ট বা অনেক ছেলেমেয়ে আছে যে দাদা আমি পাস করেছিলাম, দাদা আমি পাস করেছি, কিন্তু পাস করেছি ওই পর্যন্ত। হ্যাঁ, রাজেশ সরকার বলছে গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং রাজেশ। তো ক্লাস তো 200টা প্রশ্নের উত্তর সম্পূর্ণ করলাম আজকে 4টি দিন ধরে। তো তুমি আজকে রাজেশ সরকার, তোমার তো দেখছি নতুন, তুমি এসছো, তো এতদিন পর্যন্ত তো আসোনি, তো তোমার মেসেজটাও আমি ছাড়িয়ে দিলাম, তুমি মেসেজ করবে রাজেশ। তো কথাগুলো দেখো, তোমরা যে কজন আছো কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবে। আমার পাড়ার ছেলেপেলে তারা কিন্তু অনেকেই আছে যে পাস করেছিলাম, এখন বলছে দাদা পাস করেছিলাম, পাস করেছিলাম, আমি সে সময় শুনেছিলাম, কিন্তু পাস করেছিল তারা কিন্তু চাকরি পায়নি, পাস করেছিল চাকরি পায়নি। কিন্তু এই যে এই 2000 এই শেষ মানে 2021 সালে যেটা হলো, 2021 তো 21 না 23 এরকম হলো না, এই তারপরে তোমাদের এটা হলো। তো ওই সালের যে ওটা ছিল কিন্তু প্রিলিও ছিল আবার মেনও ছিল। প্রিলি এবং মেনে দুটোতেই আমি একটা ছেলেকে দেখিয়েছিলাম, মানে সেটা ফ্রি অফ কস্টে, মানে আমাকে শুধু আসতো আর বলতো, গরিব মানুষ ছেলে তো এরকম, তো আমাকে বলতো, তো সেইভাবে আমি তাদেরকে তাকেই শুধু দেখিয়েছিলাম। এই তো এখন শুনছি যে আমিও পাশ করেছিলাম, ও চাকরি পেয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো দাদা আমিও কি করে করব? তো দেখো, সবার একটা বিষয় হচ্ছে প্র্যাকটিস, এবং সেগুলো শর্ট মেথডে জানা। তুমি মনে করছো যে আমি জানি, আমি আর অঙ্ক করব না, এটা কিন্তু তোমাদের ভুল। এইটাই কিন্তু তোমরা কিন্তু মানে অসুবিধায় পড়ে যাচ্ছ। এরম করবে না ভাই, এরম করলে কিন্তু তোমরা সত্যি একটা প্রবলেমে পড়ে যাবে। আর বেশি করে প্র্যাকটিস করো। 186 প্রশ্নটা স্যার 186, আচ্ছা চলো 186টা দেখে নিই।
ও যখন সুমন্ত যখন বলছে বারবার করে 186-এ হচ্ছে রেমি কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আমদানি রপ্তানি নীতি, কর সংস্কার। তো এখানে রেমি কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এর উত্তর কি হবে? 186-র উত্তর করে দিলাম তো। কেউ কি যারা ক্লাসটা দেখেছো তারা বলো, অবশ্যই উত্তর তো বলতে পারবে। 186 দাগের সঠিক উত্তর কি হবে? দেখি, রেমি কমিটি রেমি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কোন কর? প্রত্যক্ষ, পরোক্ষ, আমদানি আর কর সংস্কার। তো কি হবে? রাজেশ সরকার বলছে, আচ্ছা ব্যাড লাক স্যার, ক্লাস এন্ড। আমি মনে করেছিলাম ক্লাস সাথে না কি জন্য এরকম কি ক্লাস করছি ক্লাসের সাথে। আচ্ছা, বলছি কি শোনো না, বলছি রাজেশ তোমরা 10:30টার সময় নজর রাখো ক্লাসের দিকে। 10:30টার সময় যদি তুমি না পাও তাহলে একটা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে যে স্যার ক্লাসটা কখন হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সবাই জানো, তবু আরেকবার বলে রাখি, 85 3টি নয়, 82 506, 85 999 80 82 506, 82 506।